আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশ এখন একেবারে আলোচনার শীর্ষে এবং সেখানে ভারতের উপরে ক্ষোভ ক্রোধ একেবারে ফেটে পড়ছে। অন্য ব্যাপার নিয়ে নয়, রাজনীতি নিয়ে নয়, এটা হচ্ছে নাকি খেলা নিয়ে। খেলা মানে বাংলাদেশের খেলোয়াড় মুস্তাফিজুর রহমান, তাকে নিয়ে এখন বাংলাদেশের যে সমস্ত সংবাদপত্র সংবাদ মাধ্যম সেগুলো এখন সরগরম। কারণটা কি? ভারতীয় ক্রিকেট আইপিএলে কলকাতার নামে নামাঙ্কিত যে KKR মানে কলকাতা নাইট রাইডার্স, সেই টিম থেকে শেষমেশ বহিষ্কৃত হতে হয়েছে বাংলাদেশের খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে। ভারতীয় ক্রিকেটের নিয়ামক সংস্থা BCCI বলেছে, সম্প্রতি বাংলাদেশে যে পরিস্থিতি চলছে তার কারণে BCCI KKR-কে এই সিদ্ধান্ত নিতে বলেছে। আর তারপরে সামান্য কিছু গড়িমসি এবং শেষমেশ KKR থেকে বহিষ্কৃত এবং IPL থেকেই বহিষ্কৃত মুস্তাফিজুর বাংলাদেশের ক্রিকেটার। আর সঙ্গে সঙ্গে ফেটে পড়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও সেখানকার মানুষ। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল তিনি লিখেছেন কি? তিনি পোস্ট করেছেন, চরমপন্থী সাম্প্রদায়িক গোষ্ঠীগুলির কাছে নতি স্বীকার করে ভারতীয় ক্রিকেট বোর্ড কলকাতা নাইট রাইডার্সকে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দিতে নির্দেশনা দিয়েছে। আমি এই সিদ্ধান্তকে দৃঢ়ভাবে নিন্দা ও প্রতিবাদ করি সাম্প্রদায়িক গোষ্ঠীগুলির চাপে। আচ্ছা, ঠিক আছে। এরপরে আর একজন মোস্তফা সরোয়ার ফারুকি, কি সংস্কৃতি বিষয়ক পরামর্শদাতা বা অ্যাডভাইজার, তিনি বলেছেন ঘটনাটিকে ন্যক্কারজনক বলে অভিহিত করে ফেসবুকে পোস্ট দিয়েছেন। IPL এ মুস্তাফিজের সাথে যা ঘটেছে তা অত্যন্ত লজ্জাজনক। এই ঘটনার মাধ্যমে বাংলাদেশের নাগরিকরা ঘৃণার রাজনীতি দেখেছেন এবং গভীরভাবে আহত হয়েছেন। ঘৃণার রাজনীতিতে ডুবে থাকা বাংলাদেশের বর্তমান সরকারের কুশীলবরা ঘৃণার রাজনীতি অন্য কোনো জায়গায় দেখতে পাননি। তারা সেটা দেখছেন ভারতের এই ভূমিকায়। এটা দেখে হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। এই দুই মহাশয় আসিফ নজরুল সরোয়ার এবং তাদের সঙ্গে যারা বাংলাদেশের মানুষ, যারা ভারতের এই ব্যাপারে মানে BCCI এর এই সিদ্ধান্তে খুবই ক্ষেপে গেছেন, রেগে গেছেন, তাদের উদ্দেশ্যে দুটো কথা বলবো। শুধু তাদের উদ্দেশ্যেও কথা বলবো না, আমি দেখলাম বেশ কিছু ইউটিউবের চ্যানেলে, আমাদের বাংলাদেশের চ্যানেল, সেখানে ভারতের সাংবাদিকদের নাম করা মানুষদের সেখানে ডেকে নিয়ে আসা হয়েছে এবং তারা সেখানে বলেছেন তারা কেউ ব্যক্তিগতভাবে নাকি এই এইটা সমর্থন করেন না। BCCI যেটা করেছেন, ব্যক্তিগতভাবে সমর্থনের তো এখানে জায়গাটা নেই, কারণ এই জায়গাটা ব্যক্তিগত ভাবের ঊর্ধ্বের ভাব, এর পেছনে অন্যরকম কারণ, এটা ব্যক্তিগত কারণ নয়। ওই যে বলা হয়েছে না BCCI-র পক্ষ থেকে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে, এইটা মাথায় রাখতে হবে, ব্যক্তিগত ব্যাপারটা তুলে দিন। তো যারা এইসব বলছেন তাদেরকে একটা কথাই বলতে চাই, ভারতের প্রতি বাংলাদেশের মানুষের প্রেম যে কত গভীর তার পরিচয় তো গত 1.5 বছর ধরে ভারতের মানুষ দেখেছে। অবশ্য বলতেই পারেন ওসব ব্যাপার তো খেলার মাঠে নয়, রাজনীতির। সুতরাং খেলার সঙ্গে সেসব কাহিনী জড়াচ্ছেন কেন? খুব ঠিক কথা। স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে বলুন, এটাও খুব ঠিক কথা, তাই হোক। তবে সেই স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে দুটো কথা বলি। প্রথমে একটা দিনের কথা মনে করিয়ে দিই। 19শে নভেম্বর 2023 ভারতের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আহমেদাবাদে ODI ওয়ার্ল্ড কাপ মানে ওয়ান ডে ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড কাপ ফাইনালে ভারত অস্ট্রেলিয়ার কাছে হেরে গেল 6 উইকেটে। ভারতের সেই পরাজয়ে অস্ট্রেলিয়ানরাও ততটা উচ্ছ্বাস করেনি, মানে তাদের জয়ে, অস্ট্রেলিয়ানরা নিজেদের জয়ে যতটা না উচ্ছ্বাস করেছিল তার থেকে বেশি উচ্ছ্বাস প্রকাশ করেছিল বাংলাদেশের এই স্পোর্টস লাভাররা, যারা বলেন খেলার মাঠে আবার রাজনীতি কি?
বাংলাদেশে ভারতের পরাজয়ের আনন্দের সবচেয়ে বড় প্রদর্শন ঘটেছিল সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফাইনাল ম্যাচ দেখার জন্য টিএসসি বা টেস্টিং স্টুডেন্ট সেন্টার স্কোয়ারে একটি বিশাল বড় স্ক্রিন লাগিয়েছিলেন। হাজার হাজার ছাত্র সেই খেলা দেখতে জড়ো হয়েছিলেন। যখন ভারত ম্যাচ হেরে গেল, তখন টিএসসি স্কোয়ার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শয়ে শয়ে হাজারে হাজারে আনন্দে নাচতে নাচতে এবং গান গাইতে শুরু করেছিল, কারণ ভারতের পরাজয়। তারা জাতীয় গর্ব নিয়ে বাংলাদেশ বাংলাদেশ স্লোগান লাগিয়েছিল। সেদিন ভারত হেরেছে, এটাই বাংলাদেশের জাতীয় গর্বের কারণ হয়েছিল, দেখা গিয়েছিল সেদিন। খেলার মাঠ তো রাজনীতি নয়, এটার বড় প্রমাণ এই উদযাপন যে সেদিন শুধু ওই টিএসসিতে বা ঢাকায় সীমাবদ্ধ ছিল তা নয়, বাংলাদেশের অন্যান্য শহর জুড়ে একই দৃশ্য দেখা গিয়েছিল। ভারতের পরাজয়, তাতে বাংলাদেশের খুশি। যদি ফাইনাল খেলাটা ভারত আর পাকিস্তানের মধ্যে হতো, আর পাকিস্তান যদি জিততো সেই খেলায়, তাহলেও বুঝতাম জাত ভাই জিতেছে, তাই এই খুশি, তাও না হয় মানা যেত। কিন্তু অস্ট্রেলিয়ার জয়ে বাংলাদেশের আনন্দ একটাই কারণে, আর সে কারণটা ভারতের হার মানে বাংলাদেশের জয়। ভুল বললে শুধরে দেবেন। আসলে মুস্তাফিজুরকে নিয়ে বা বাংলাদেশের সঙ্গে ক্রীড়া সম্পর্ক নিয়ে ভারত আজ যে অবস্থান নিয়েছে, সেটা ক্রিয়া নয়, ওটা প্রতিক্রিয়া। স্বীকার করতেই হয় এর মধ্যে রাজনীতি আছে। রাজনীতি নেই আমি তা কখনোই বলছি না, বলবোও না, কিন্তু সেই রাজনীতিটা আদৌ অস্বাভাবিক নয়। আর এটা নতুন কিছু নয়। শুধু যে ভারত এইটা করে বা ভারত বা এই উপমহাদেশে এমন ঘটনা ঘটে, এমনটাও নয়। আসলে খেলার মাঠ এবং রাজনীতি আপাত দৃষ্টিতে দুটো ভিন্ন মেরুর বিষয় মনে হলেও ইতিহাসের পাতায় এরা অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে। খেলার মাঠ যেমন সংহতির জায়গা, তেমনি এটা বারবার রাজনৈতিক আদর্শ প্রচার, প্রতিবাদ এবং জাতীয়তাবাদের বহিঃপ্রকাশের মঞ্চ হিসেবে ব্যবহৃত হয়েছে। এই যে ক্রিকেট খেলতে গিয়ে কয়েকদিন আগে একজন কাশ্মীরি খেলোয়াড়, সে তার টুপিতে প্যালেস্টাইনের পতাকাটা দিয়েছিল। কেন? ওটা কি খেলার অঙ্গ ছিল? না, রাজনীতি। সুতরাং এই যে খেলাধুলা রাজনীতির ঊর্ধ্বে, এই কথাটা শুনতে ভালো লাগলেও বাস্তব ছবি কিন্তু একেবারেই আলাদা। সেই প্রাচীন অলিম্পিক থেকে শুরু করে আধুনিক ফুটবল বিশ্বকাপ পর্যন্ত খেলার মাঠ সব জায়গাতে ক্ষমতার লড়াই, কূটনীতি, সামাজিক পরিবর্তনের হাতিয়ার হিসেবে কাজ করেছে খেলার মাঠ। আপনারা রোমের যে রাজা সম্রাট নিরোর কথা শুনেছেন। আপনারা হয়তো নিরো যে বলে না, রোম যখন জ্বলছিল নিরো তখন বেহালা বাজাচ্ছিলেন। আসলে নিরো আর একটা কারণের জন্য বিখ্যাত। নিরো জবরদস্তি করে তিনি অলিম্পিকে সাহিত্য এবং সঙ্গীতকে ঢুকিয়ে দিয়েছিলেন এবং সেখানে অলিম্পিকে পুরস্কার জিতে নিয়েছিলেন এই দুই বিভাগে। ব্যাপারটা বুঝলেন? বিখ্যাত ইংরেজ লেখক জর্জ অরওয়েল যথার্থই বলেছিলেন, খেলাধুলো হলো যুদ্ধ বিগ্রহের সংক্ষিপ্ত রূপ। এখানে শুধু গুলিটা চলে না, আর সবকিছু চলে। গুলিও কিন্তু চলেছে, সেটা অন্য প্রসঙ্গ। 1936 সালের বার্লিন অলিম্পিকের আসরকে হিটলার ব্যবহার করেছিলেন নাজি আদর্শ প্রমাণের মঞ্চ হিসেবে। কিন্তু কৃষ্ণাঙ্গ অ্যাথলেট জেসি ওয়েন্স 4টি সোনা জিতে হিটলারের সেই দর্প চূর্ণ করে দিয়েছিলেন। সেটা ছিল খেলার মাঠে বর্ণবাদের বিরুদ্ধে এক নীরব কিন্তু শক্তিশালী রাজনৈতিক প্রতিবাদ। 1968 সালের মেক্সিকো সিটি অলিম্পিক, সেখানে পদক মঞ্চে আমেরিকার দুই কৃষ্ণাঙ্গ অ্যাথলিট টমি স্মিথ এবং জন কার্লোস, তারা মাথা নিচু করে একটা কালো দস্তানা পরা হাত মুষ্টিবদ্ধ করে ওপরে তুলে ধরেছিলেন। কি বলতে চাইছিলেন? ব্ল্যাক পাওয়ার মুভমেন্টের প্রতি তাদের সংহতি এবং বর্ণবাদের বিরুদ্ধে তাদের প্রতিবাদ। আচ্ছা, আরো আসুন, বর্ণবাদী নীতির কারণে দক্ষিণ আফ্রিকাকে দীর্ঘ সময় আন্তর্জাতিক ক্রিকেট ও অলিম্পিক থেকে নিষিদ্ধ রাখা হয়েছিল। সেটাও রাজনীতি।
তবে এই ক্রীড়া বয়কট দেশটিতে রাজনৈতিক পরিবর্তনের পথে বড় চাপ তৈরি করেছিল, এটাও সত্যি। বর্তমান সময়েও খেলার মাঠে রাজনৈতিক বার্তা থেকে খেলার মাঠ মুক্ত নয়। ফিফা বিশ্বকাপ বা অলিম্পিকের আয়োজক দেশ হওয়ার লড়াই আসলে নিজেদের সফট পাওয়ার প্রদর্শনের এক বড় মাধ্যম। ইউক্রেন রাশিয়া যুদ্ধ থেকে শুরু করে ফিলিস্তিন ইস্যু, এই সব কিছু নিয়ে গ্যালারিতে ব্যানার দিয়েছে, খেলোয়াড়রা জার্সিতে তাদের রাজনৈতিক মতবাদকে ফুটিয়ে তুলেছেন। এসব প্রমাণ করে খেলা শুধু খেলা নয়, খেলা রাজনীতিও। আর এই রাজনীতির জন্যই বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার, আবার বলছি, বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার, যিনি বিশ্ব ক্রিকেটের আঙিনায় বাংলাদেশকে তুলে ধরেছিলেন, সেই সাকিবুল হাসানকে মিথ্যে মামলায় জড়িয়ে তার দেশে ফেরাকে বন্ধ করে দিয়েছে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার। এই যাদের ট্র্যাক রেকর্ড, তারা মুস্তাফিজের জন্য মুখ খুলছে। হাসবেন না কাঁদবেন? সুতরাং মুস্তাফিজুরকে বহিষ্কারের ঘটনায় যাদের মাথায় আজ আকাশ ভেঙে পড়েছে, বড় বড় জ্ঞানের কথা বলছেন, তাদের উদ্দেশ্যে বলি, আগে নিজেকে দেখুন, নিজেকে প্রশ্ন করুন, কেন ভারত এমন পদক্ষেপ করলো? কেন ভারত পাকিস্তানের সাথে বাংলাদেশকেও এক বিন্দুতে নিয়ে গিয়ে স্থাপন করল? পাকিস্তানের কোনো খেলোয়াড়, তাদেরকে আইপিএল এ অধিকার নেই তাদের অংশ নেওয়ার। পাকিস্তানের কোনো খেলা ভারতে হবে না, ভারত পাকিস্তানে গিয়ে কোনো খেলা খেলবে না। ভারত পাকিস্তানের খেলা যেটা চলছে বিদেশের মাঠে, সেই একই জায়গায় বাংলাদেশ আজকে নিজেদেরকে নিয়ে গেছে। তাদের পাকিস্তান প্রেম এবং ভারত বিরোধিতা, তীব্র ভারত বিরোধিতার মানসিকতা এর কারণ। আপাতত এই পর্যন্ত। ভারত কি আগেভাগেই বুঝে ফেলেছে বাংলাদেশের আগামী ক্ষমতার ঠিকানা? এজন্যই কি ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর দিন কয়েক আগে বাংলাদেশে এসে কেবল তারেক রহমানের সঙ্গে বৈঠক করেই ভাবলেন অ্যাসাইনমেন্ট কমপ্লিট? কূটনীতিতে স্বাভাবিক নিয়ম ভাঙার এই সফর কি বার্তা দিচ্ছে, এটি নিয়ে আজকে কথা বলতে চাই। নিয়ম ভাঙার সফর কেন বলছি? ঢাকায় কূটনৈতিক চর্চা অনুযায়ী মন্ত্রী পর্যায়ের সফরকারী ব্যক্তি, মানে বিদেশের কোনো অতিথি যখন বাংলাদেশে আসেন, তারা বাংলাদেশের সরকার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করে থাকেন। এটি একটি রেওয়াজ, রীতির মতো। এটির ব্যত্যয় ঘটেছে এবার। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর 31 ডিসেম্বর শুধু বিএনপি প্রধান তারেক রহমানের কাছে দিল্লির বার্তা দিতে, নরেন্দ্র মোদীর চিঠি দিতে, শোক বার্তা দিতে ঢাকা সফর করেছেন। এটা স্পষ্ট হয়ে যায় জয়শঙ্কর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ না চাওয়ায়। যারা আসেন তারা চান সাধারণত, এটি রেওয়াজ। এছাড়া যারা মনে করছেন জয়শঙ্কর কেবলই এসেছিলেন বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে, তারা প্রকৃত সত্য অনুসন্ধান করছেন না বলেই মনে করি। ভারতের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক যে সম্পর্ক, মানে গত কিছুদিনের যে সম্পর্ক 18 মাসের, সেই প্রেক্ষাপটে আপনার কি মনে হয় এটা কেবলই সৌজন্য এবং মানবিক সফর ছিল? বিষয়টি আসলে এতটা সরল নয়, বরং বলতে পারেন এখান থেকেই শুরু হয়েছে দিল্লির নতুন কূটনৈতিক হিসাব। টানা 15-15.5 বছর ভারত যে সম্পর্ককে সোনালী অধ্যায় বলেছে, শেখ হাসিনার সরকারের পতনের পর ইউনূসের অন্তর্বর্তী সরকারকে দিল্লি যে পুরোপুরি আস্থায় নেয়নি, এটা তো তারা কখনো লুকায়নি, এবং এটা আমরাও দেখছি। কিন্তু এখন রাজনৈতিক বাস্তবতা বদলেছে। দিল্লিও ভালোভাবে উপলব্ধি করছে বাংলাদেশে ক্ষমতার সমীকরণ ঠিক আগের মতো নেই, মানে গত 18 মাসের মতো, 17 মাসের মতো নেই, ক্রমশ এটি পরিবর্তিত হচ্ছে। এমন বাস্তবতার মাঝে এস জয়শঙ্কর ঢাকায় এলেন, অন্য দেশের প্রতিনিধিদের সঙ্গে কথা বললেন, আরো যারা এসেছিলেন ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, এসব দেশ থেকে, বিশেষ করে পাকিস্তানের স্পিকারের সঙ্গে নিজে থেকে এগিয়ে গিয়ে হাত মেলালেন, নিজের পরিচয় দিলেন এবং প্রয়োজনীয় টুকটাক আলাপ সেরে নিলেন। এটি নিয়ে ভারতে আলোচনা চলছে, পাকিস্তানেও চলছে যে এটির পরের ধাপ কি। যাক, ওই আলোচনায় যাচ্ছে না। নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী, তারেক রহমানকে লেখা চিঠিতে দুই দেশের সম্পর্কের নতুন সূচনার সম্ভাবনার দিক উল্লেখ করেছেন ওই চিঠিতে। কিন্তু অনেক কূটনীতিক বলছেন নতুন সরকার এলেই রাতারাতি সব সমস্যা মিটে যাবে, সমাধান হয়ে যাবে। বিষয়টা আসলে এমন সরল নয়।
কূটনৈতিক মহলে একটা ব্যাখ্যা অবশ্য জোরালো। সেটা কি, যে ভারত বুঝে গেছে আসন্ন নির্বাচনের পর বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রে বিএনপি আসতে পারে। সেই বাস্তবতা মাথায় রেখেই দিল্লি আগে ভাগে ব্রিজ বা সেতু তৈরি করছে, অর্থাৎ ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছে। এক্ষেত্রে নতুন সরকারেও তো কিছু করণীয় আছে, তাই না? বৈদেশিক সম্পর্কের নানা ক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে নতুন সরকারকেও। বিশেষ করে দেশের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। এর পাশাপাশি প্রতিবেশী এবং আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সম্পর্কে ভারসাম্য রাখার বিষয়টি হয়ে উঠবে বেশ চ্যালেঞ্জিং, যেই সরকারে আসুক না কেন। কারণ বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের দিকে শুধু আমাদের দুদেশে তাকালেই চলবে না, আন্তর্জাতিক মহলও এদিকে নজর রাখবে, এটি কিন্তু মাথায় রাখতে হবে। রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার কোজিন ঢাকা ও দিল্লির মধ্যকার উত্তেজনা কমিয়ে আনার উপর গুরুত্ব দিয়ে খোলাখুলি মন্তব্য করেছেন কয়েকদিন আগে, আপনারা শুনেছেন। আপনার কি মনে হয় মস্কোর নির্দেশনা ছাড়া তিনি এমন কথা বলেছেন? তার মানে গোড়া শিকড় আরো গভীরে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি ইস্যু নিয়ে আলোচনা করতে চাই। এর ভিতরে একটি হতে পারে সীমান্ত হত্যা। সীমান্তে বিএসএফ এর হাতে বাংলাদেশি নাগরিক হত্যা এখনো বন্ধ হয়নি। গত 18 মাসেও এত ভারত বিরোধী আমরা কথা বলেছি, হুঙ্কার দিয়েছি, কিন্তু বন্ধ হয়নি। 2025 সালেও 2024 সালেও সীমান্তে, আসলে 2025 হবে, 2025 সালেও সীমান্তে বিএসএফ সহ ভারতীয়দের হাতে বাংলাদেশের প্রায় 34 জন নাগরিক খুন হয়েছেন। এক্ষেত্রে কেবলই প্রতিশ্রুতি শুনেছি আমরা, এটা আর হবে না, পতাকা মিটিং, নানান কিছু, বাস্তবে কোনো পরিবর্তন আসেনি। প্রশ্ন হলো, দিল্লি কি নতুন রাজনৈতিক সমীকরণে এই ইস্যুতে, মানে সীমান্ত হত্যার ইস্যুতে বাস্তব পরিবর্তন আনবে? তাদের মানসিকতায়, তাদের কার্যক্রমে পরিবর্তন আনবে, নাকি পুরনো অবস্থানই বহাল থাকবে? এরপর আসুন গঙ্গার পানি বন্টন চুক্তি। আপনারা ইতিমধ্যেই জেনেছেন 2026 সালে গঙ্গা পানি চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এই চুক্তি যদি নবায়ন না হয় তাহলে বাংলাদেশের উত্তরাঞ্চল বড় সংকটে পড়বে। কিন্তু দিল্লি এখনো চুপ। এই নীরবতা কি চাপ তৈরির কৌশল, নাকি নতুন সরকারের সঙ্গে দর কষাকষির প্রস্তুতি? এটি আর দিন কয়েক পরে, নির্বাচনের পরেই বোঝা যাবে। এরপরে আসুন সংখ্যালঘু ইস্যু এবং মাইনরিটি কার্ড, এটা একটু দেখি। ভারত নিয়মিতভাবে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা ইস্যু সামনে আনে। একেবারে অতি সম্প্রতি আপনারা কয়েকটি ঘটনা দেখেছেন, শুনেছেন, এটি নিয়ে তারা যা করেছে। বাংলাদেশের বিশ্লেষকদের মতে এটা দিল্লির অভ্যন্তরীণ রাজনীতির হাতিয়ার, মানে এটিকে তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করে। নতুন সরকারের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও কি এই কার্ডই ব্যবহার করবে ভারত? এটিও বোঝা দরকার। স্থানীয় বিশ্লেষকরা, বাংলাদেশের বিশ্লেষকরা মনে করছেন ভারত নিজের অভ্যন্তরীণ রাজনৈতিক কারণে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার ইস্যুটি মাইনরিটি কার্ড হিসাবে বাংলাদেশের উপর চাপ তৈরির জন্য সবসময় খেলে থাকে। অথচ ভারতে মুসলমান সহ সংখ্যালঘুদের সঙ্গে কেমন আচরণ করা হয় এই প্রশ্ন ঢাকার রাজনৈতিক সরকারগুলো বা ঢাকার বিশ্লেষকরা অতীতে এড়িয়ে গেলেও অন্তর্বর্তী সরকার বিষয়টি সামনে এনেছে। যাই হোক না কেন, তারা কথা বলেছে। তাই ধর্মভিত্তিক দলগুলোর তৎপরতার মুখে দুই দেশের সরকার ভবিষ্যতে কি কৌশল নেয় তার উপর অন্যরা অবশ্যই নজর রাখবে। এবার দেখি নির্বাচন ও রাজনৈতিক ইসলাম, মানে ধর্ম নিয়ে যে একটা রাজনীতির টানাপোড়েন আছে আমাদের। ভারতীয় অনেক বিশ্লেষক আজকাল প্রকাশ্যেই বলছেন বাংলাদেশে ইসলামপন্থী সহিংসতা ঠেকাতে সব রাজনৈতিক শক্তির সঙ্গে কাজ করতে চায় দিল্লি। তাদের থিঙ্ক ট্যাঙ্কের এসব কথা বলছেন বিভিন্ন সেমিনারে, সিম্পোজিয়ামে। এই প্রেক্ষাপটে কেবল তারেক রহমানের সঙ্গে বৈঠক কি এই কৌশলেরই অংশ, নাকি অন্য কোনো পরিকল্পনা আছে? এটি সময় লাগবে আরো পরিষ্কার হতে। চীন পাকিস্তান ফ্যাক্টর। শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশে পাকিস্তানের তৎপরতা অনেক বেশি বেড়েছে। অন্যদিকে চীনও আছে এই প্রবাহের ভিতরে, তবে নীরবে কিন্তু গভীরভাবে এবং বিশেষ কৌশলে, অর্থনৈতিকভাবে। ভারত ভালোভাবে জানে বাংলাদেশ যদি চীন পাকিস্তান বলয়ের দিকে বেশি ঝুঁকে পড়ে তাতে দিল্লির কৌশলগত ক্ষতিই বেশি। এখন দেখি যে তারেক রহমানের বার্তা কি। তাকে যেহেতু উদীয়মান নেতা, নতুন নেতা মনে করা হচ্ছে, তিনি কি ভাবছেন? নির্বাসন থেকে ফিরে 17 বছর পর ফিরে এসে প্রথম বক্তৃতায় তারেক রহমান বলেছিলেন আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্রে ধৈর্য ধরতে হবে। এ প্রসঙ্গে কূটনীতিকরা বলছেন এই বক্তব্য শুধু ভারতের নয়, চীন, যুক্তরাষ্ট্র সব ধরনের আধিপত্যবাদেরই ইঙ্গিত করা হয়েছে।
অর্থাৎ তারেক রহমান স্পষ্ট করেছেন তিনি একক কোনো বলয়ের রাজনীতি করবেন না। বাংলাদেশের পররাষ্ট্রনীতি হবে ভারসাম্য ভিত্তিক, কারো ছায়ায় নয়। এটি উত্তম, কতটুকু ধরে রাখতে পারবেন সেটি হয়তো বিষয়। ভারতের দিক থেকে তিনি বলছেন আঞ্চলিক আধিপত্যবাদ যদি ধরি, চীনের দিক থেকে হচ্ছে অর্থনৈতিক আধিপত্যবাদ, এবং যুক্তরাষ্ট্রের দিক থেকে বৈশ্বিক আধিপত্যবাদ সহ সব ধরনের আধিপত্যবাদের ইঙ্গিত আছে তারেক রহমানের এই বক্তব্যে। তাহলে উপসংহার কি? একটা বিষয় পরিষ্কার, বাংলাদেশ আর আগের মতো একতরফা সম্পর্কের পথে হাঁটবে না। জনগণের ভিতরে সেই পরিবর্তনটা এসেছে। তাই নতুন সরকার এলে দিল্লিকেও দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। প্রশ্নটা এখানেই, তারেক জয়শঙ্কর বৈঠক থেকেই কি দিল্লির নতুন কূটনৈতিক হিসাবটা শুরু হলো? এটি ভাবতে হবে। কূটনীতিকরা বলছেন ঢাকায় নতুন সরকার পাকিস্তানের সঙ্গে সম্পর্ক কিভাবে রক্ষা করবে, নতুন সরকার যখন আসবে তারা কিভাবে চলবে সেদিকে নজর রাখবে ভারত, চীন, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ। একইভাবে ভারত এবং চীনের মধ্যে সম্পর্কে ভারসাম্য কিভাবে বজায় রাখা হয় বা সেদিকেও নজর রাখবে আন্তর্জাতিক মহল। আরেকটি বিষয়, স্থানীয় কূটনীতিকরা বাংলাদেশের কূটনীতিকরা মনে করেন নির্বাচনের পর নবনিযুক্ত সরকার প্রধান ভারত, পাকিস্তান, চীন সহ বিভিন্ন দেশের মধ্যে প্রথম দ্বিপক্ষীয় সফরের জন্য কোন দেশটি বেছে নেন তার উপর নজর রাখবে প্রতিবেশী দেশগুলো সহ আন্তর্জাতিক মহল। কারণ এটি একটি পরীক্ষার মতো, লিটমাস টেস্টের মতো। এ থেকেই আন্তর্জাতিক মহল বুঝে যাবে, সংকেত পাবে বাংলাদেশ বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে অগ্রাধিকারগুলো কি ঠিক করছে। এছাড়া এলডিসি উত্তরণের ইস্যু রয়েছে সামনে, রোহিঙ্গা সংকট আছে একটা বিস্ফোরণের মতো, এটা নতুন সরকারকে অ্যাড্রেস করতে হবে। এটি বেশ চ্যালেঞ্জিং একটি বিষয়। এছাড়া যুক্তরাষ্ট্র, ইউরোপের যে দেশগুলো আছে, অস্ট্রেলিয়া, জাপান, ইতালি সহ বিভিন্ন দেশের সঙ্গে স্থিতিশীল, দীর্ঘমেয়াদী, টেকসই আস্থার সম্পর্ক করতে হবে। কারণ রপ্তানি বাড়ানো, এফডিআই পরিবেশ সৃষ্টি, দুর্নীতি হ্রাস, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, নাগরিকদের মানবাধিকারের সুরক্ষা, সুশাসন, সুবিচার নিশ্চিত করা সহ বিভিন্ন বিষয় আসবে চ্যালেঞ্জ হিসেবে। আমি বিশ্বাস করি বিদেশিরা এসব দিকেও নজর রাখবে। এছাড়া নতুন সরকারকে অভ্যন্তরীণ অনেক সংস্কার করতে হবে। এটি প্রতিশ্রুতির একটি বিষয় আছে, চাহিদা দাবির বিষয় আছে। এই সব কিছুর আলোকে বাংলাদেশ পথ হাঁটবে যদি যথাযোগ্য নেতৃত্ব নিশ্চিত করা যায় বা পাওয়া যায়, নয়তো আর বলতে চাই না। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, ভারত কি সত্যি তার বাংলাদেশ নীতি বদলাবে, নাকি শুধু পরিস্থিতি বুঝে চাল দিচ্ছে, সময় ক্ষেপণ করছে? মন্তব্য